এসব দুই পয়সার মেয়েদের সাথে প্রেম করা যায়, ঘরের বউ করা যায় না। রাতুলের শেষ কথাগুলো এখনো কানে বাজছে। রাতুলকে 5 বছর পরে দেখেও চিনতে এক মুহূর্ত দেরি হয়নি তাপসির। 3 ঘন্টা যাবৎ স্টেশনে বসে আছে তাপসি। কোথায় জানি লাইনের সমস্যা হয়েছে, তাই ট্রেনের দেরি হচ্ছে। হঠাৎ দূরে রাতুলকে দেখতে পায়। 5 বছর পর স্টেশনে দেখা। রাতুলকে দেখে নিজেকে আড়াল করে নেয় তাপসি। মুখোমুখি হতে চায় না। রাতুলের শেষ কথাগুলো এখনো কানে বাজে। তাপসি। তাপসি চমকে ফিরে তাকায়। এতদিন পরে মানুষটাকে দেখে কথারা গলায় জড়িয়ে আসে। কিছুতেই যেন মুখ থেকে বের হচ্ছে না। তবুও নিজেকে সামলে নেয় তাপসি। না, কিছুতেই রাতুলের সামনে নিজেকে দুর্বল দেখাতে চায় না। আরে রাতুল, আপনি, তুমি এখানে? কেমন আছো তুমি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হুম, আমিও ভালো আছি। তাপসি আর কিছু বলে না, চুপ করে যায়। রাতুল তার পাশেই বসে। অনেক খুঁজেছি তোমাকে, বাসায় গিয়েও পাইনি। কোথায় চলে গিয়েছিলে তাপসি? এই তো, একটু কাজে এসেছিলাম, চলে যাচ্ছি আজ। আপনি কোথায় যাবেন? তাপসি রাতুলের প্রশ্নটা এড়িয়ে যায়। অফিসের কাজে। অনেকদিন ট্রেনে যাওয়া হয় না, তাই আজ খুব ইচ্ছে করছিল ট্রেনে যেতে। কিন্তু এত সময় অপেক্ষা করতে হচ্ছে, বিরক্তিকর। হুম। তাপসি সংক্ষেপে জবাব দিল। তারপর বলো, তোমার কি খবর? মুচকি এসে তাপসি বলল, ভালো আছি। এমন সময় 12 থেকে 13 বছরের একটা মেয়ে 4 থেকে 5 বছরের একটা ছোট্ট মেয়েকে নিয়ে এসে বলল, আপা, রিস্তা খাচ্ছে না। রিস্তা নামের ছোট মেয়েটির মাথায় দুটো ঝুঁটি করা, তার সাথে চোখে চশমা। অসম্ভব রকমের কিউট। মিষ্টি মেয়েটা তাপসির কাছে এসে বলল, আম্মু, খাবো না এখন। ওকে বলে দাও আমাকে বিরক্ত না করতে, ভালো লাগে না আমার। ছোট মেয়েটার কথা বলার মুরব্বী ভঙ্গিতে রাতুলের ঠোঁটে হাসি ফুটেছে। তোমার মেয়ে? হুম, রিস্তা। বাহ, খুব সুন্দর নাম। কে রেখেছে? তুমি না তোমার স্বামী? তাসফি হাসে, কিছু বলে না। হাই রিস্তা, কেমন আছো? রিস্তা রাতুলের দিকে তাকিয়ে দেখে কিছু সময়। তারপর চশমাটা নাকের ডগা থেকে আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে ঠিক করে নিয়ে বলে, আমি ভালো আছি। আম্মু, উনিকে? তাপসি কিছু বলার আগে রাতুল বলল, আমি তোমার আম্মুর বন্ধু। তোমারও বন্ধু? সত্যি? তুমি আমার বন্ধু? হুম, কি মজা, কি মজা। আম্মুর বন্ধু আমারও বন্ধু। রিস্তা খুশিতে হাততালি দিতে দিতে লাফাচ্ছে। মেয়ের খুশি দেখে তাপসি মৃদু হাসে। বন্ধু, চলো আমরা গেমস খেলি। রিস্তা, উনি তোমার আঙ্কেল হন। একটু ধমকের সুরে বলল তাপসি। রিস্তার মন খারাপ হয়ে যায়। রাতুল বলল, আরে তাতে কি? রিস্তা আমাকে বন্ধু বলেই ডাকো। ঠিক আছে রিস্তা। রিস্তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। তাপসি রাতুলের সাথে রিস্তার বন্ধুত্ব পছন্দ করছে না। কুসুম নামের মেয়েটিকে রিস্তার সাথে খেলতে বলল। রাতুলও বসে আছে। তোমার স্বামী কোথায়? ওনাকে দেখতে পাচ্ছি না। দেশের বাইরে থাকে। ও আচ্ছা, বিয়ে করলে কবে? 5 বছর। আপনার কি খবর বলুন? আপনার ওয়াইফ কেমন আছেন? মাথা নিচু করে হাসে রাতুল। হাসছেন যে? বিয়েটা করা হয়ে ওঠেনি। কেন? নীরার সাথে না বিয়ে ঠিক হয়েছিল? হুম, শেষ পর্যন্ত আর হয়নি। ও, কেন হয়নি জানতে ইচ্ছে করছে না তাপসির। বড়লোকের ব্যাপার স্যাপারই আলাদা। কখন কি খেয়াল আসে সেটা তারাই জানে। তাপসি ভুলেনি এই রাতুল 5 বছর আগে কিভাবে অপমান করেছিল তাকে। শুধু তাই নয়, তাদের সম্পর্ককে অস্বীকার করেছে। তাই রাতুলের সামনে অস্বস্তি হবে, তাপসির এটা অস্বাভাবিক নয়। তাপসি, আই অ্যাম সরি। তোমার সাথে অন্যায় করেছি। পারলে ক্ষমা করে দিও। জানেন মিস্টার রাতুল, আজ আমার কাছে কি কি আছে? ও, সরি। প্রশ্নটা এভাবে করতে পারেন কি কি নেই? আমার মেয়ের শখ ট্রেনে চড়ার, তাই ওকে নিয়ে ট্রেনে সফর। আমার কাছে আজ কি নেই? গাড়ি, বাড়ি, যশ, খ্যাতি। আর তার চেয়েও দামি জিনিসটাও আমার কাছে আছে, আমার মেয়ে। আপনাদের সমাজে কি যেন একটা বলে, হাই ক্লাস সোসাইটি। সেটাতে আমার নাম ডাক এখন অনেক উচ্চতায় পৌঁছে গেছে। আমি আর কোনো গরিব ঘরের অতি সাধারণ মেয়ে নই। কিন্তু এত কিছুর পরে আমার মেয়েকে আমি শিখিয়েছি কিভাবে মানুষকে মূল্যায়ন করতে হয়। বাই দ্য ওয়ে, ভালোই হয়েছে দেখা হয়ে। এমন সময় ট্রেন এসে পড়ে। একটা ছেলে বেশ হ্যান্ডসাম দেখতে এসে বলল, ম্যাডাম, চলুন, ট্রেন এসে গেছে। তো মিস্টার রাতুল, ভালো লাগলো কথা বলে, আসছি। তাপসিরিস তার হাত ধরে এগিয়ে যায়। সাথে কুসু নামের মেয়েটি আর ওই ছেলেটি কলিদের নিয়ে জিনিসপত্র সব নেওয়ার ব্যবস্থা করছে। রাতুল কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তাপসির কোনো কথা যেন বুঝতে পারেনি। হুঁশ ফিরতে ছেলেটাকে জিজ্ঞেস করলো, উনি আপনার কে হয়? উনি তো আমাদের ম্যাডাম। আর আমি ওনার বিয়ে। ছেলেটা চলে যায়। নিশ্চয়ই খুব বড় লোকের সাথে বিয়ে হয়েছে তাপসির। রাতুল মনে মনে ভাবে, ভালোই হয়েছে। কত অপমান সহ্য করতে হয়েছে মেয়েটিকে। রাতুল হাসি নিজের ভাগ্য দেখে। এটাই বোধহয় নিয়তি।
সে রাতুল যে কিনা নিজের গাড়ি ছাড়া অন্য গাড়িতেই উঠতো না। আজ সে ট্রেনে চড়ে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। আর তাপসি, তাপসি কত সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। পরিবার বলতে অন্ধ মা আর এক ভাই ছিল। ভাইটাকে অনেক কষ্টে দেশের বাইরে পাঠায়, কিন্তু আর ফিরে আসে না। একসময় যোগাযোগ বন্ধ করে দেয়। অন্ধ মার যুবতী মেয়ে কত কষ্টে দিন পার করেছে তার বলার অপেক্ষা রাখে না। তাপসির বান্ধবী ছিল ঝুমু, রাতুলের বোন। ঝুমু তাপসিকে খুব পছন্দ করত। অনেক মেধাবী ছিল তাপসি। সংসারের খরচ চলতো টিউশনি টাকা দিয়ে। শিহাব, রাতুল আর ঝুমু, তারা তিন ভাই বোন। শিহাব দেশের বাইরে থাকে। একবার স্ত্রী সন্তানকে সাথে নেওয়ার প্রস্তুতি নেয়। তখন শিহাবের মেয়ে অর্পার জন্য একজন গৃহশিক্ষকের খোঁজ চলছিল, বাইরে যাবার আগে 6 মাস পড়ানোর জন্য। ঝুমু তখন তাপসিকে পড়াতে বলে, কারণ ঝুমু তাপসির পারিবারিক অবস্থা জানতো। তাপসিও রাজি হয়ে যায়, কারণ সবগুলো টিউশনি থেকে যা পায় তার থেকেও বেশি পাবে এখানে। সেই থেকে রাতুলের পরিবারে প্রবেশ তাপসির। আর সেই তাপসি আজ কোথায়? রাতুলের ভাবনায় ছেদ পড়ল ট্রেনের হুইসেল বাজায়। দৌড়ে গিয়ে ট্রেন ধরল। আমান, কাল কয়টা থেকে ইন্টারভিউ? ম্যাম, 11টা থেকে। গুড। সব বোর্ড মেম্বার তো থাকবেই। তুমি 10টায় জরুরি মিটিং জানিয়ে ইমেল করে দাও। ওকে ম্যাডাম। ট্রেনের কেবিনে তাপসি। রাতুলের সাথে দেখা হবার পর মনটা ভালো নেই। বেশ বিরক্ত হয়ে আছে। রিস্তার খুশি দেখে তাপসির সব বিরক্তি দূর হয়ে গেছে। আম্মু, দেখো সবকিছু আমাদের সাথে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ইস, কি সুন্দর। আম্মু, আমরা আবার ট্রেনে করে যাব, আবার আসবো, আবার যাব। না না, আমি এখন থেকে ট্রেনে করেই যাব। প্লিজ আম্মু, প্লিজ প্লিজ। আচ্ছা মা, ট্রেনেই যাবে। রিস্তার হাসি মুখের দিকে তাকিয়ে আছে তাপসি। রাতুলের ছায়াও মেয়ের উপর পড়তে দেবে না, কিছুতেই না। তবু একটা চিন্তারেখা ফুটে উঠেছে তাপসির কপালে। তাপসির হাতে আবেদনকারীদের বায়োডাটা। 15 জনের ইন্টারভিউ নেওয়া হয়েছে। 16 নম্বর প্রার্থীর কাগজ হাতে নিতেই চমকে ওঠে তাপসি। রাতুলের ছবি। এমন সময় রাতুলও প্রবেশ করে। তাপসি ছাড়াও আরো 5জন বোর্ড মেম্বার রয়েছে। রাতুল রুমে প্রবেশ করে মনে হলো ওর পায়ের নিচের মাটি সরে গেছে। এটা তাপসির অফিস। রাতুল বেরিয়ে যাবে না কি করবে বুঝতে পারছে না। তাপসি নিজেও ভেবে পাচ্ছে না রাতুল এখানে কেন। যে রাতুলদের অফিসে শত শত মানুষ কাজ করে, সেই রাতুল নিজে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। বসুন। তাপসির কথায় হুঁশ ফিরে রাতুলের। বেরিয়ে গেলে চলবে না, চাকরিটা ওর ভীষণ প্রয়োজন। তো মিস্টার রাতুল, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। আপনার এর আগে কি এ ধরনের কাজের কোনো অভিজ্ঞতা আছে? এরকম একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে বোর্ড মেম্বাররা। রাতুল সব প্রশ্নের উত্তর দিচ্ছে। তাপসি একটাও প্রশ্ন করেনি। শেষ পর্যায়ে একজন বলল, ম্যাডাম, আপনি কিছু জিজ্ঞেস করুন। আপনাকে নিলে আমাদের কোম্পানির লাভ কি? আপনি কি এই পোস্টে নিজেকে যোগ্য মনে করেন? এই প্রশ্নের গ্রহণযোগ্য উত্তর দিলে আমরা আপনাকে নিতে পারি। ম্যাম, প্রথমত আমরা কেউ অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করিনি। প্রতিটি কাজ করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে হয়, আর তার জন্য সুযোগ প্রয়োজন। আমি বিশ্বাস করি আমাকে সেই সুযোগ দিলে আমি আমার সেরাটা দিতে পারবো। আর আপনাদের কোম্পানি একজন বিশ্বস্ত এবং অনুগত কর্মী পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনি আসতে পারেন। ইন্টারভিউ নেওয়া শেষে তাপসির অসুস্থতার অজুহাতে বাসায় ফিরে আসে। নতুন যে 10 জন নেওয়া হয়েছে তাদের মধ্যে রাতুলও একজন। তাপসি সিদ্ধান্তহীনতায় ভুগেছে রাতুলকে নেবে কিনা। যদিও রাতুল সন্তোষজনক ইন্টারভিউ দিয়েছে, তবুও তাপসির চায়নি রাতুল এখানে চাকরি করুক। কিন্তু পরে ভেবে দেখলো রাতুলের কি প্রয়োজন চাকরির সেটা দেখার জন্য হলো চাকরিটা দেওয়া যায়। 1 সপ্তাহের মধ্যে জয়নিং লেটার পেয়ে যায় রাতুল। লেটারটা হাতে নিয়ে বসে আছে রাতুল। এটাই কি নিয়তি? আজ তাপসির অফিসেই চাকরি করতে হবে। আসলে পৃথিবীটা অদ্ভুত। আর প্রকৃতি, প্রকৃতি ঠিকই প্রতিশোধ নেয়। রাতুলের দুয়ার থেকে যে তাপসিকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই তাপসির দুয়ারে চাকরির জন্য দাঁড়াতে হলো। এটাই কি ভাগ্য? রাতুল পরদিন অফিসে যায় জয়েন করতে। জয়েন করার পর তাকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। তাপসির ঠিক সামনের কেবিনটা রাতুলের, আর পাশেটা আমানের। রাতুল কেবিন থেকে বের হওয়ার সময় দেখলো তাপসি কেবিনে ঢুকছে। একটু পরে রাতুলের ডাক পড়ল তাপসির কেবিনে। আসবো? আসুন। তাপসি একটা ফাইল দেখে যাচ্ছে। রাতুলের দিকে মুখ তুলে তাকিয়েও দেখেনি। হাতের কাজ শেষ করে দেখে রাতুল দাঁড়িয়ে আছে, তাপসিকে দেখছে। বসুন। তারপর একটা ফাইল এগিয়ে দেয় রাতুলের দিকে। ফাইলটা ভালো করে স্টাডি করবেন, আর আমান বাকিটা বুঝিয়ে দেবে। আমরা যে নতুন প্রজেক্ট হাতে নিয়েছি সেটার গুরু দায়িত্ব আপনার উপর। আশা করি হতাশ করবেন না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তাপসি ম্যাডাম।
তাপসি নয়, ম্যাডাম। আমি এই কোম্পানির এমডি। নেক্সট টাইম এটা ভুলে যাবেন না। সরি ম্যাডাম, এবার আসতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম। কিসের জন্য? আমাকে এত বড় দায়িত্ব দিলেন, তাই। দায়িত্ব দিলাম ঠিকই, কিন্তু দায়িত্ব পালন করতে জানেন তো? বাই দ্য ওয়ে, ফাইলটা স্টাডি করুন। লাঞ্চের পরে সাইটে যাবেন আমার সাথে। আর আপনার ল্যাপটপ আছে তো? জি আছে। ওকে, সাথে নেবেন। জি আচ্ছা। রাতুল বেরিয়ে যায় তাপসির কেবিন থেকে। তাপসি চেয়ারে গা এলিয়ে দেয়। এত বড় দায়িত্ব রাতুল পারবে কিনা কে জানে। তাকে সবসময় খেয়াল রাখতে হবে। রাতুলের কেন চাকরিটা দরকার, সে খোঁজ ঠিকই নিয়েছে তাপসি। ইন্টারভিউ যেদিন হয়েছে, তার পরের দিনই আমানকে খোঁজ নেওয়ার জন্য লাগিয়েছে। আমান জানালো, রাতুল তার মায়ের সাথে তাদের পুরনো একটা বাড়িতে থাকে। তার মা অসুস্থ, একটা কাজের মহিলা দেখাশোনা করে। রাতুলদের সব ছিল, কিন্তু ব্যবসায় আর শেয়ার বাজারে মারাত্মক ধসে সব হারায়। এই পুরো বাড়ি ছাড়া কিছুই নেই এখন। বাড়ি গাড়ি সব গেছে। তাপসি জানে রাতুলদের অবস্থা কি ছিল, কিন্তু আমান সেটাতে বুঝতে দেয়নি। রিস্তার স্কুল ছুটির সময় হয়েছে, কিন্তু তাপসিকেও বের হতে হবে। কি করবে বুঝতে পারছে না। আমান, রুমে আসো। ফোন করে আমানকে ডেকে নেয় তাপসি। ম্যাডাম ডেকেছেন? শুনো, রিস্তার স্কুল ছুটির সময় হয়েছে, আমি যেতে পারছি না। তুমি ওকে বাসায় ড্রপ করে দিয়ে আসো। কুসুম সাথে আছে। ঠিক আছে ম্যাডাম। আর শোনো, রিস্তাকে পাবার সাথে সাথে ফোন দিও আমাকে। ওকে ম্যাম। লাঞ্চের পরে রাতুলকে নিয়ে বের হয় তাপসি। কিছুক্ষণ পরে ফোন আসে। আম্মু, তুমি আসলে না কেন? একটু কাজে আটকে গেছি সোনা। তুমি আঙ্কেলের সাথে যাও, আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা, দেরি করবে না। ওকে মামুনি, বাই বাই। রাতুল চুপচাপ বসে আছে। এই মেয়েটা পাগলের মতো ভালোবাসতো রাতুলকে। রাতুল কত মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়েছিল, আর মেয়েটা সরল মনে বিশ্বাস করেছিল। কিন্তু রাতুল তো কখনো ভালোই বাসেনি। অন্যান্য মেয়েদের সাথে যা করত, তাপসির বেলায়ও তেমনই ছিল। কিন্তু বোকা মেয়েটা অন্ধের মতো বিশ্বাস করত, আর রাতুলও বেশ মজা পেত। হঠাৎ ব্যবসার এই অবস্থা কেন? হুম, ব্যবসার এই অবস্থা কিভাবে? মৃদু হেসে রাতুল বলল, আমার মতো মানুষের ব্যবসার কেমন হবে বলো? ও, সরি বলুন। ফর্মালিটি অফিসের জন্য। থ্যাঙ্কস। ওয়েলকাম। ঝুমু এখন কোথায়? ঝুমুর স্বামীর সাথে উইকেতে আছে। 2 বছর আগে এসেছিল। একটা ছেলে আছে। আর ভাইয়া সেই যে গেল ভাবিদের নিয়ে, একবার এসেছিল আর আসেনি। অর্পার পড়াশোনার নাকি ক্ষতি হবে। আসলে কি জানো, সবই আমার কর্মদোষ। ব্যবসায় যখন খারাপ অবস্থা, ভাইয়া অনেক হেল্প করেছে, তবুও ধরে রাখতে পারেনি। আর কত দিবে? ওর স্ত্রী সন্তানের জন্য তো করতে হবে। ভাবি তো সরাসরি বলেই দিলেন, আর 1 পয়সাও দিতে পারবে না। আম্মু খুব অসুস্থ। ভাইয়া মাঝে মধ্যে ভাবিকে লুকিয়ে কিছু টাকা পাঠায়। তাতে আম্মুর কিছু ওষুধ আনা হয়। আর সংসারের সব খরচ ঝুমু দিয়ে যাচ্ছে। আমি এতটাই অক্ষম যে আম্মুর চিকিৎসার টাকা পর্যন্ত জোগাড় করতে পারিনি। একটার পর একটা চাকরি খুঁজেই যাচ্ছিলাম। এই চাকরিটা খুব দরকার ছিল আমার। ঝুমুর কাছ থেকে টাকা নিতে লজ্জা লাগে, কিন্তু আমার নিজের জন্য না হলেও আম্মুর জন্য নিতে হয়। রাতুলের অবস্থার কথা শুনে খুব খারাপ লাগলো তাপসির। কাজ শেষ করে বিকেল হয়ে গেছে। এর মধ্যে ফোন। আম্মু, এক্ষুনি বাসায় আসো। তাপসি কিছু বলার আগে ফোন রেখে দেয় রিস্তা। মেয়ের রাগ বুঝতে পেরে মুচকি আসে তাপসি। কে? রিস্তা? হুম। আমার দেরি হয়ে গেছে তাই রেগে আছে। আবারও ফোন। হ্যালো, কি রে মা, তুই কোথায়? তাড়াতাড়ি একটু বাসায় আয় তো। কি হয়েছে বাবা? কোনো সমস্যা? তুই তাড়াতাড়ি আয়। একথা বলেই ফোন রেখে দিলেন আশফাক আহমেদ। তাপসির চোখে মুখে চিন্তার ছাপ। কোনো সমস্যা? বুঝতে পারছি না। বাসা থেকে ফোন। সরাসরি বাসায় যেতে হবে। তোমার শ্বশুর? তাপসি উত্তর দিল না। স্পিড বাড়িয়ে দেয়। বিশাল একটা বাড়ির সামনে আসে গাড়ি। গেট খুলে যায়। গাড়ি পার করে দ্রুত বেরিয়ে আসে। রাতুলও নেমে আসে গাড়ি থেকে। সন্ধ্যা হয়ে গেছে। কলিং বেল বাজাতে গিয়ে দেখে দরজা খোলা। পুরো বাসা নীরব। কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ঘরে প্রবেশ করে তাপসি আর রাতুল। রিস্তা? বাবা? না, কেউ সাড়া দিচ্ছে না। একটা চিরকুট পড়ে আছে। ছাদে চলে আসো। তাপসি দৌড়ে ছাদে চলে যায়। তার পিছনে রাতুলও। ছাদের দরজা খুলতে চারদিকে আলো ঝলমল করে উঠল। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। রিস্তা দৌড়ে এসে জড়িয়ে ধরে তাপসিকে। হ্যাপি বার্থডে আম্মু। থ্যাংক ইউ সোনা। এসব করতে গেলে কেন? তোমরা জানো না আমি আমার জন্মদিন পালন করি না? তুই করিস না, আমরা করব। এখন থেকে করতে হবে। আর নাতনির অর্ডার মানতেই হবে।
আশফাক সাহেব এগিয়ে এসে বললেন, বাবা, তুমিও পারো। আদর দিয়ে দিয়ে মাথায় তুলছ। বেশ করেছি। এবার এদিকে আয়, কেক কাটবি। রাতুলের দিকে তাকিয়ে বলেন, ওনাকে তো চিনতে পারলাম না। উনি মিস্টার রাতুল, আজই জয়েন করেছেন। আমার সাথে সাইটে গিয়েছিলাম, তোমাদের ফোন পেয়ে দৌড়ে আসতে হলো। এভাবে কেউ ফোনে ডাকে? ভয় পেয়ে গিয়েছি। রিস্তা দৌড়ে এসে রাতুলের হাত ধরে বলে, দাদু, ওনাকে চেনো না? উনি তো আম্মুর বন্ধু। আমারও বন্ধু। বন্ধু আঙ্কেল। রাতুল সালাম দিয়ে হ্যান্ডশেক করে। তারপর রিস্তাকে কোলে তুলে নেয়। আশফাক সাহেব, রিস্তা আর আমান মিলে পুরো সাজ সাজিয়েছে। ঘরোয়াভাবে পালন হয় তাপসির জন্মদিন। রাতুল তাপসির কাছে এসে বলল, শুভ জন্মদিন। ধন্যবাদ। মৃদু হেসে বলে তাপসি। রাতের খাবার পর তাপসি আমানকে বলে রাতুলকে বাসায় পৌঁছে দিয়ে যেতে। রাতুল আর আমান গাড়িতে বসে আছে। ম্যাডামের শ্বশুর খুব আমোদে লোক। ভালো লাগলো ওনাকে দেখে। তার কথা বলছেন? রিস্তার দাদু? হা, হা হা। এই ভুল প্রথম আমিও করেছিলাম। উনি তো ম্যাডামের শ্বশুর নন, বাবা। রিস্তা দাদু বলে ডাকে। সাহেবের একমাত্র মেয়ে তাপসি ম্যাম। আমানের কথা শুনে খুব অবাক হয়ে যায় রাতুল। তাপসির বাবা অনেক বছর আগেই মারা গেছেন, সেটা রাতুল জানে। ভেবেছিল শ্বশুর। কিন্তু ম্যাডামের হাজবেন্ড কি করেন? ম্যাডাম মনে হয় বিধবা। কোনোদিন ওনার স্বামীর কথা শুনিনি। অনেকে বলে ডিভোর্স হয়ে গেছে। অনেকে বলে রিস্তার জন্মের আগেই মারা গেছে। ও, সো স্যাড। কিন্তু রাতুলের হিসেব মিলছে না। তাহলে আশফাক আহমেদকে? এই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। দুদিন পরে বিকেলবেলা প্রজেক্টের কাজ দেখে ফিরছে তাপসি, সাথে রাতুল। রাতুলকে সাথে নিয়ে ফিরতে হয়। রাতুলের গাড়ি নেই। তাছাড়া প্রজেক্টটা বেশ দূরে। হঠাৎ আকাশ কালো হয়ে যায়। মুহূর্তের মধ্যে বাতাস বইতে শুরু করে। বৈশাখের শেষ হলেও হঠাৎ ঝড়ের কেবল পড়ে। গাড়িতে থাকা সম্ভবই হচ্ছে না। রাস্তার পাশে একটা ছোট ঘর দেখে সেখানেই গাড়ি থামায়। ঘরটা রাস্তা থেকে সামান্য ভেতরে। কেউ ঘরটা করতে গিয়েও শেষ করতে পারেনি। একতলা ঘরের ছাদ আছে। ইটের দেওয়াল আছে। তবে দরজা জানালায় কিছু নেই। ইটেও শ্যাওলা পড়ে আছে। গাড়ি থেকে বের হয়ে তারা দৌড়ে যেতে গিয়ে পুরো ভিজে একাকার। নির্জন এই জায়গায় রাতুল আর তাপসি আটকে গেছে। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি। বিকেল গড়িয়ে সন্ধ্যার অন্ধকার নেমে আসে। একটা দরজার একপাশে রাতুল, অন্য পাশে তাপসি দাঁড়িয়ে আছে। ভেজা ছাড়ে শরীরে লেপ্টে গেছে। এ অবস্থায় তাপসি খুব অস্বস্তি বোধ করছে। জড়সড় হয়ে আছে। রাতুল বুঝতে পারছে তাপসির অবস্থা। তাই সেও তার দিকে তাকাচ্ছে না। হঠাৎ আশেপাশে কোথাও প্রচন্ড শব্দ বাজ পড়ল। তাপসি ভয়ে জাপটে ধরে রাতুলকে। আচমকা জড়িয়ে ধরায় চমকে ওঠে রাতুল। কি করবে বুঝতে পারে না। ইতস্তভাবে একটা হাত রাখে তাপসির পিঠে। জ্বরে গা পুড়ে যাচ্ছে তাপসির। এখনো জড়িয়ে ধরে আছে। ভেজা কাপড়ে জ্বর আরো বাড়ছে। বাইরে ঝড় কিছুটা কমলেও ঝুম বৃষ্টি হচ্ছে। বের হওয়া সম্ভবই হচ্ছে না। তাপসি বিড়বিড় করছে, রিস্তা। রিস্তার নামটাই শোনা যাচ্ছে। রাতুল বুঝতে চেষ্টা করে কি বলছে। তাপসির হাত পা ঠান্ডা হয়ে আসছে। এদিকে জ্বরে পড়ে যাচ্ছে শরীর। রাতুল কি করবে মাথা কাজ করছে না। ভেজা অবস্থায় আরো খারাপের দিকে যাচ্ছে। উপায় না পেয়ে রাতুল তাপসির আঁচলটা সরিয়ে দিয়ে পানি নিংড়ে নেয়। তারপর তাপসিকে জড়িয়ে ধরে রাখে, যাতে তার শরীরে উত্তাপে হাত পা গরম থাকে। রাতুল, ও আমার মেয়ে। তুমি চলে যাও। রিস্তা আমার। নিজের নাম শুনে চমকে ওঠে রাতুল। রিস্তার সাথে তার কি সম্পর্ক বুঝতে পারে না। কেন এসব বলছে তাপসি? বৃষ্টি অনেক কমেছে। এদিকে রাত ৮টা বেজে গেছে। তাপসির মোবাইলটাও বন্ধ হয়ে আছে। বাসার নাম্বার নেই রাতুলের কাছে। আর নেটওয়ার্কের খুব অবস্থায় আমানকেও ফোন দেওয়া সম্ভব হয়নি। রাতুল তাপসিকে কোলে তুলে নিয়ে গাড়িতে শুয়ে দেয়। তারপর নিজে ড্রাইভিং করে বাসায় আসে। কুসুম দরজা খুলে দেখে রাতুলের কোলে তাপসি। আশফাক আহমেদও ড্রয়িং রুমে ছিলেন রিস্তার সাথে। কি হয়েছে? প্রচন্ড জ্বর। অজ্ঞান হয়ে গেছে। আমান ডাক্তার নিয়ে আসে। আম্মু। রিস্তা কাঁদতে থাকে। রুমে নিয়ে আসো। আশফাক সাহেব তাপসির রুম দেখিয়ে দিলেন। রাতুল তাপসিকে বিছানায় শুয়ে দেয়। রহিমা বেগম এই বাড়িতে কাজ করেন। এই পরিবারের একজন সদস্যই হয়ে গেছেন। আশফাক সাহেব তাকে তাপসির ভেজা কাপড় পাল্টে দিতে বললেন। ডাক্তার এসে ওষুধ দিলেন। বললেন ভয়ের কিছু নেই, তবে খেয়াল রাখবেন। বাড়াবাড়ি হলে হাসপাতালে ভর্তি করতে হবে। রিস্তা কেঁদেই যাচ্ছে। রাতুলকে কাছে নিয়ে বলল, তোমার আম্মু সকালে সুস্থ হয়ে যাবে। এখন যদি তুমি কান্না করো, তবে তো আম্মুও কষ্ট পাবে। অনেক বুঝিয়ে কান্না থামালো রিস্তার। আশফাক সাহেবের সাথে কথা বলছে রাতুল। আঙ্কেল, কিছু মনে না করলে একটা কথা জানতে চাই। বলো বাবা, কি জানতে চান? গম্ভীর মুখে বললেন তিনি। তাপসি আপনার মেয়ে না, সেটা আমি জানি।
চমকে ওঠেন আশফাক সাহেব। কি বলছো এইসব? উত্তেজিত হবেন না। তাপসি হয়তো বলেনি আপনাকে। ও আমার অনেক আগেরই পরিচিত। আমার বোনের বান্ধবী ছিল। কিন্তু বুঝতে পারছি না এখানে কিভাবে আসলো। অনেক সময় চুপ হয়ে থেকে আশফাক সাহেব বললেন, আমার একমাত্র মেয়ে তুলি 12 বছর বয়সে মারা যায়। কয়েক বছর পরে আমার স্ত্রীও মারা যায়। এই সংসারে কেউ নেই বললেই চলে। একদিন অফিস থেকে ফিরছি, আমার শরীর ভালো ছিল না। হঠাৎ এক মহিলা এসে পড়ল গাড়ির সামনে। অন্ধ মহিলা, সাথে ওনার মেয়ে ছিলেন। মেয়ে কি যেন করতে ব্যস্ত ছিল, আর মহিলা না বুঝেই গাড়ির সামনে এসে পড়ে। গাড়ি থেকে নেমে গিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু বাঁচাতে পারেনি। মেয়েটি এ খবর শুনে জ্ঞান হারায়। ডাক্তার তখন জানায় মেয়েটা প্রেগনেন্ট ছিল। তখন আমি তার কাছ থেকে সব শুনি তার ব্যাপারে। তারপর নিয়ে আসি আমার কাছে। আমার মেয়ের পরিচয় দিই। ও আমাকে বাবার স্থান দেয়। মেয়েটা একটা কুলাঙ্কার ছেলের প্রেমের ফাঁদে পা দিয়েছিল। বিশ্বাস করে নিজের জীবনটাও বাজি রাখতে পারত। কিন্তু সেই ছেলেটা সবার সামনে তাকে অস্বীকার করে। তাই মা মেয়ে শহর ছেড়ে চলে যাচ্ছিল, আর আমার গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করে। অথচ ছেলেটা জানতেও পারেনি এমন ফুটফুটে একটা মেয়ে মেয়েটার গর্বে। রাতুলের দু চোখ দিয়ে পানি ঝরছে। আমি সেই পশু। কান্নায় ভেঙে পড়ে রাতুল। আশফাক সাহেবের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে রিস্তা। রাতুল উঠে এসে আলতো করে ছুঁয়ে দেখে মেয়ের মুখ। তারপর কপালে চুমু খায়। আমি জানি তুমি সে। যেদিন তোমাকে প্রথম দেখি, সেদিনই তাপসি বলেছে আমাকে, তুমি কেন ঠকালে মেয়েটাকে। আমি মানুষ ছিলাম না। সম্পর্ক কি, তার মূল্য কি, এসব বুঝতেও চাইতাম না। মেয়েদের সাথে খোলা মেলামেশা, বন্ধু বান্ধব নিয়ে দিন কাটতো। অফিসেও মন দিতাম না। বন্ধুদের সাথে বাজি ধরে তাপসিকে প্রেমের জালে ফাঁসায়। তাপসি বিশ্বাস করতো আমাকে, আর আমি তার ফায়দা নিয়েছিলাম। পরে নীরা নামের একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়। তাপসি এসে তখন আমাকে বিয়ের কথা বলে। বন্ধুদের সামনে আমি যা তা বলে অপমান করে তাড়িয়ে দিয়েছি। বলেছি, এসব দুই পয়সার মেয়ের সাথে প্রেম করা যায়, ঘরের বউ করা যায় না। নীরার সাথে বিয়েটা আমি ভেঙে দিয়েছি। আমার বোন ঝুমু যখন জানায় তাপসিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক খুঁজেছি। তাপসি আমার জীবন থেকে চলে যাওয়ার পর বুঝতে পেরেছি কি হারিয়েছি। আঙ্কেল, বিশ্বাস করুন, আমি বুঝতাম না ভালোবাসা আসলে কি। আমার মেয়ে, রিস্তা আমার মেয়ে। অথচ আমি এমন অভাগা যে নিজের মেয়েকে চিনতে পারিনি। কান্নায় ভেঙে পড়ে রাতুল। এমন সময় তাপসি এসে রিস্তাকে কোলে তুলে নেয়। তাপসির চোখ মেলে দেখে নিজের রুমে। তখন সব মনে পড়ে। রিস্তার কথা মনে হতে আস্তে আস্তে রুমের বাইরে আসে। তখন উপরে দাঁড়িয়ে রাতুল আর আশফাক সাহেবের সব কথা শুনে চোখ দিয়ে পানি ঝরে। তারপর ছুটে আসে রিস্তার কাছে। চলে যাও এখান থেকে। রিস্তা আমার মেয়ে। এখনই যাও বলছি। তাপসি দাঁড়াতে পারে না। রিস্তাকে নিয়ে পড়ে যাচ্ছিল। রাতুল ধরে ফেলে। আশফাক সাহেব রিস্তাকে কোলে নেন, আর তাপসিকে ভেতরে নিয়ে যেতে বলেন। রাতুল তাপসিকে রুমে নিয়ে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। রাতুল প্রতিদিন আসে রিস্তাকে সময় দেয়, কিন্তু তাপসি কথা বলে না। আশফাক সাহেব অনেক বোঝায়, কিন্তু তাপসি কিছুই বলে না। একদিন রাতুলের মা খুব অসুস্থ হয়ে পড়েন। ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাপসি ওনাকে দেখতে যায়। উনি তাপসিকে অনেক পছন্দ করতেন। সবটা জেনেছেন উনি। রিস্তা ওনারই নাতনি। মা গো, এই বুড়িকে আর কষ্ট দিও না। আমার ছেলেটা আর আগের মতো নেই। তুমি তাকে ফিরিয়ে দিও না। তাপসি কিছু বলে না। উনি রিস্তা জড়িয়ে খুব আদর করেন। হাসপাতাল থেকে ওনাকে ছাড়ার পরে তাপসি ওনাকে নিজের বাসায় নিয়ে আসে। রাতুল অনেক আপত্তি করলেও রাতুলের কোনো কথাই শোনেনি তাপসি। রাতুল যতই তাপসিকে বোঝাতে চায়, তাপসি কিছুই শুনতে চায় না। আশফাক সাহেব বলেন, বাবা মেয়ে মানুষের মন অভিমান করে আছে। বাইরে যত কঠিন, ভেতরে তার চেয়ে অনেক বেশি নরম। তুমি হাল ছেড়ো না। প্রায় মাসখানেক কেটে যায়। রাতুল বেশিরভাগ সময় মার মেয়েকে দেয়, কিন্তু তাপসির কাছে ভিড়তে পারে না। রাতুল যখন বুঝতে পারল তাপসি তাকে চায় না, তখন সে একটা সিদ্ধান্ত নিল। সেদিন রিস্তার মায়ের সাথে দেখা করে চলে আসার সময় একটা প্যাকেট দারণের হাতে দিয়ে তাপসিকে দিতে বলে। ঘন্টা দুয়েক পরে, ম্যাডাম, এই প্যাকেটটা রাতুল ছাড় দিয়ে গেছে। 2টা বাজলে আপনাকে দিতে বলেছে। তাপসি হাতে নেয়। খুলে দেখে একটা পাসপোর্ট আর কিছু কাগজপত্র, সাথে একটা খাম। পাসপোর্টটা রাতুলের মায়ের। তাপসি খাম খুলে চিঠিটা হাতে নেয়। তাপসি, এই চিঠি যখন তোমার হাতে, তখন আমি তোমার থেকে অনেক দূরে চলে আসছি। আমি জানি আমি ক্ষমার যোগ্য নই। তবুও এক বুক আশা নিয়ে তোমার দুয়ারে দাঁড়িয়েছিলাম। তোমাকে খুঁজে পেয়েছি। আমার মেয়ের মুখ দেখতে পেয়েছি। এক জীবনে আর কি চাই আমার?
জীবনে কাউকে ভালোবাসিনি, তোমাকেও না। কিন্তু তুমি চলে যাবার পর বুঝতে পেরেছি তোমাকে ভালোবাসতে শুরু করি। এখনো ভালোবাসি। আম্মুর জন্য, আমার জন্য অনেক করেছো। ঋণী হয়ে গেলাম। আরো কয়েকটা দিন কষ্ট করে আম্মুকে একটু দেখে রেখো। যদিও সেটা তোমাকে বলে দিতে হবে না। সামনের মাসেই ঝুমু এসে আম্মুকে নিয়ে যাবে। রিস্তা তোমারই রইল। নিজেকে ওর বাবার পরিচয় দেওয়ার যোগ্য আমি নই। ও তোমার কাছেই ভালো থাকুক। আমার ভালোবাসা আর দোয়া সবসময় থাকবে রিস্তার জন্য। তোমার কাছে ক্ষমা চাইবার মুখ আমার নেই। তুমি যখন চাইছো না, তখন আমি তোমায় আর বিরক্ত করব না। চলে যাচ্ছি তোমার জীবন থেকে। ক্ষমা করতে না পারো, ঘৃণা তো করতে পারবে। তাই করো। রিস্তার সাথে কাটানো সময় আমার জীবনের সেরা সময়। ভালো থেকো। রাতুল। তাপসি চিঠিটা হাতে নিয়ে পাথরের মতো বসে আছে। আশফাক সাহেব এসে বললেন, কি রে মা, কি হয়েছে? তাপসি চিঠিটা এগিয়ে দেয়। চিঠি পড়ে আশফাক সাহেব বললেন, বড় ভুল করেছিস তুই। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, তখন তাকে একটা সুযোগ দিতে হয়। কিন্তু তুই সেটাও দিসনি। রিস্তা কেন তার বাবার আদর থেকে বঞ্চিত হবে? এমন সময় আমানের ফোন। ম্যাডাম, রাতুল সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন। কি? জি ম্যাডাম, অবস্থা খুবই খারাপ। আপনি কি আসতে পারবেন? কোথায় এখন? আমান হাসপাতালের নাম বলল। তাপসি। আশফাক সাহেব তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছালেন। অপারেশন চলছে। তাপসির দু চোখ ভেসে যাচ্ছে। অপারেশন শেষে ডাক্তার জানালেন অবস্থা ভালো নয়, দোয়া করেন। এখনো জ্ঞান ফেরেনি। রাতুলের জ্ঞান ফিরে পরের দিন। হাত ভেঙে গেছে, মাথায় আঘাত পেয়েছে, পায়ের হাড় ফেটে গেছে। রাতুল ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছে সেটা বুঝতে কারো বাকি রইল না। 15-20 দিন হাসপাতালে ছিল। সব দেখাশোনা তাপসি নিজে করেছে। রাতুল শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে। তাপসি, হুম, তুমি বাসায় চলে যাও, রেস্ট নাও। সারাদিন রাত এখানে পড়ে থাকলে চলবে? সেটা আপনাকে বুঝতে হবে না। কেন এত করছো আমার জন্য? উফ, খুব বেশি কথা বলেন আপনি। চুপ থাকেন তো। রাতুল চুপ হয়ে যায়। রিস্তা প্রতিদিন সবার সাথে এসে দেখে যায়। পাপা, রিস্তা, তুমি আমার পাপা। আগে বলনি কেন? তুমি তো ভীষণ দুষ্টু। রাতুল মেয়েকে এক হাতে জড়িয়ে কাছে নিয়ে কপালে চুমু খায়। 20 দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পায়। তবে হাত এখনো ঠিক হয়নি। গলায় ঝুলিয়ে রাখে। তাপসি ধরিয়ে নিয়ে যায় রুমে। তারপর বিছানায় হেলান দিয়ে বসিয়ে দেয়। তাপসির মুখ রাতুলের খুব কাছে। রাতুল তাপসির সামনে চুলগুলো সরিয়ে দেয়। তাপসি রাতুলের দিকে তাকিয়ে লজ্জায় চোখ সরিয়ে নেয়। রাতুল নিজের হাতে খেতে পারে না। তাপসি খাইয়ে দেয়। রাতুলের মা, রিস্তা, আশফাক সাহেব ঘরে আসেন। রিস্তা ছুটে গিয়ে রাতুলের কাছে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। পাপা, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও। প্যারেন্টস ডেতে তুমি, আমি আর আম্মু একসাথে স্কুলে যাব। আমার ফ্রেন্ডসরা সবসময় আমার পাপার কথা জিজ্ঞেস করে। আগে তো তুমি আসোনি। রাতুলের চোখ জলে ভরে যায়। তাপসির প্রসঙ্গ পাল্টাতে বলল, বাবা, তুমি অফিসে গিয়েছিলে? হ্যাঁ রে মা। তুই অফিস নিয়ে চিন্তা করিস না। রাতুলের খেয়াল রাখ। আসো দাদু ভাই, আমরা পরীর গল্পটা শুনবো। এখনো শেষ হয়নি। এখন বলবে? খুশিতে লাফিয়ে ওঠে রিস্তা। হুম, চলো। ওনারা চলে যান। বাইরে ঝুম বৃষ্টি। রাতুল বৃষ্টি দেখার চেষ্টা করছে। বারান্দায় যাবে? না থাক, কষ্ট করে নিতে হবে না। এখানেই ঠিক আছি। তাপসির রাতুলের কথায় কান্না দিয়ে ওকে বারান্দায় নিয়ে বসিয়ে দেয়। নিজেও পাশে বসে। রাতুল তাপসির একটা হবে নিজের হাতে টান দেয়। তাপসি, হুম, ক্ষমা করতে পারবি আমায়? তোমার কি মনে হয়? রাতুল তাপসির হাত ওর বুকে চেপে ধরে। এখানটা খুব ফাঁকা পড়ে আছে। কেউ কি পূর্ণ করে দিবে? তাপসি লাজুক হেসে রাতুলের বুকে মাথা রাখে। মাথায় চুমু খেয়ে রাতুল আরো শক্ত করে জড়িয়ে ধরে। তাপসির মাথায় হাত বুলিয়ে দেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। তখনও রাতুলের বুকে লেপ্টে আছে তাপসি। কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। রাতুলও ডাকেনি। অনেকদিন ঠিকমতো না ঘুম, না খাওয়া। রাতুলের সেবা করে যাচ্ছে। এই রে, সন্ধ্যা হয়ে গেছে। আমাকে ডাকুনি কেন? কেন ডাকবো? উঠতে হবে না। সেই দুপুর থেকে এখানে। সবাই কি ভাববে? যা ইচ্ছে ভাবুক। তুমি কোথাও যাবে না। এখানেই থাকবে। হয়েছে হয়েছে। এবার ভেতরে চলো। এভাবে আর কতক্ষণ বসে থাকবে? রাতুলকে ভেতরে নিয়ে যায়। রাতে রাতুল ঘুমানোর আগ পর্যন্ত তাপসি বসে থাকে ওর পাশে। পরদিন সকালে রাতুলের ওষুধ খাওয়ানোর পরে আশফাক সাহেব আর রাতুলের মা আসেন। বাবা, তোমাদের দুজনের সাথে কিছু কথা বলতে আসলাম। বলেন আঙ্কেল। আর কতদিন আঙ্কেল ডাকবে বলো তো? এবার তো বাবা ডাকো। রাতুলের মা বললেন, তোদের বিয়েটা সেরে ফেলতে চাই। কিন্তু আমি তো বিয়ে করতে পারবো না এখন। গম্ভীর মুখে বলল রাতুল।
তাপসির মুখ শুকিয়ে যায়। সামনে থেকে সরে সবার পিছনে গিয়ে দাঁড়ায়। বিয়ে করতে পারবে না মানে কি? কি বলছো এইসব? আপনি বলেন বাবা। আমি ভাঙা হাতে কিভাবে সাইন করব? মুখে কবুল বললেই তো হবে না। পাকাপোক্ত আইনি প্রমাণ রাখতে হবে, যাতে কেউ পালাতে না পারে। হা হা, নটি বয়। বেশ, বেশ। তবে তাড়াতাড়ি সেরে ওঠো বাবা। সামনের মাসেই ঝুমু আসবে। ঝুমুকে সারপ্রাইজ দিব। বিয়ে ঝুমু আসলেই হবে, তাই তো? তাহলে এটাই ঠিক রইল। সামনের মাসে ঝুমুর আসার তারিখ মিলিয়ে বিয়ের দিন ঠিক করে নিব। 1 মাস পর রাতুল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এয়ারপোর্টে এসেছে ঝুমুদের নিতে। এত কিছু হয়ে গেছে, কেউ ঝুমুকে জানায়নি। রাতুলের অ্যাক্সিডেন্টের কথা শুনলেও তাপসির সবাইকে গোপন রাখতে বলেছে। এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার পথে রাতুল সব জানায় ঝুমুকে। ঝুমু কি যে খুশি হয়েছে! বাসায় এসে কলিং বেল বাজাতেই তাপসি দরজা খুলে। তাপসিকে দেখে ঝুমু জড়িয়ে ধরে কান্না শুরু করে। আরে বাবা, সব কান্না এখনই কেঁদে ফেলবি? ভাবির জ্বালাতন সহ্য করে কবে কাঁদবি? তোর বউ কি জ্বালাতন করবে? ননদিনীর অত্যাচার সইতে হবে তাকেই। ঝুমুর কথায় সবাই হেসে ওঠে। তুমি আমার ঝুমো পিপি? এটা কে গো? এত সুইট রসগোল্লা! কে গো তুমি? ঝুমু কোলে তুলে নেয় রিস্তাকে। এ মা, তুমি আমাকে চিনো না? উহু। তুমি কি অ্যাঞ্জেল? হা হা হা। আমাকে কি অ্যাঞ্জেলের মতো দেখাচ্ছে? কি বোকা তুমি! হে হে হে। রিস্তা খুব মজা পায়। তাই তো, আমি কি বোকা? তবে তুমি কে তা আমি জানি। বলো তো আমি কে? তুমি হলে আমাদের সাজের প্রদীপ, আমাদের অ্যাঞ্জেল। এবারে পারলে না। উফ, কি যে করি তোমাকে নিয়ে! কপাল চাপড়ে বলে রিস্তা। আমি রিস্তা। রিস্তা, বুঝেছো? আরে পাকা বুড়ি, মা বুঝেছি। রিস্তার গালে চুমু খায় ঝুমো। 1 সপ্তাহ পরে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়ে যায় রাতুল আর তাপসির। ফুলশয্যা রাতে তাপসিকে ঘরে দিয়ে দরজায় তালা দেয় ঝুমু আর ঝুমুর বর। ভেতরে ঢুকতে হলে চাবি লাগবে, আর চাবি আমার কাছে। তোর কাছে তো, খুলে দে। ইস কি তারা! চাবি চালে বকশি দাও, তবেই দিব। 1 পয়সাও দিব না। তাহলে সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকো। আমরা চললাম। আরে শোন, শোন। এই নে 500। মাত্র? মাত্র কি এটাই বেশি? 5,000 হলে ভেবে দেখতে পারি। কি? ভাগ এখান থেকে। শেষ পর্যন্ত 3,000 টাকা দিয়ে চাবি উদ্ধার করে রাতুল। তাপসি উঠে রাতুলকে সালাম করতে যায়। আর রাতুল সোজা কোলে তুলে নিয়ে যায় তাপসিকে। অতপর আকাশের এক ফালি চাঁদ জানালা গলিয়ে ওকে দেয় ঘরে। একটা নতুন স্বপ্নের হাতছানিতে শুরু হয় রাতুল তাপসির জীবন। রিস্তা তাদের আধার ঘরের আলো প্রদীপ হয়ে সারা ঘর আলোয় আলোয় ভরিয়ে রাখে। সমাপ্ত।